যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের দ্রুততম সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, লাগবে কংগ্রেসের অনুমোদন। সামরিক সক্ষমতা বাড়াতে যৌথ মহড়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের, উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য। এবং ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স পাঠানোর হার বাড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে বেছে নিচ্ছেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যেই বিভাগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যদিও পুরো বিভাগ বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। শিক্ষার দায়িত্ব এবার অঙ্গরাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়া হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণ ও পেল গ্রান্ট সহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাম্প প্রশাসনের দাবি, 1979 সালে প্রতিষ্ঠিত এই বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি, তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকার কর্মীরা। কলোরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন। নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় $15 কোটি তহবিল হারাতে পারে। তারা জানান, শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি। রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে বেসরকারি খাতে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ সংকুচিত হবে। তবে শিক্ষা বিভাগের বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, শিক্ষা খাতে ব্যয় হয়েছে $3 ট্রিলিয়ন, কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে জাতীয় শিক্ষানীতির সমন্বয় বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার মানের পার্থক্য আরও প্রকট হয়ে উঠবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সামরিক সক্ষমতা বাড়াতে যৌথ মহড়া করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাও এই মহড়ার লক্ষ্য বলে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার ইয়নচিয়নে চলছে সামরিক প্রস্তুতি। সেনারা নদীর ধারে ব্যস্ত ভাসমান সেতু ও প্ল্যাটফর্ম তৈরি করতে। যৌথ মহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা এই অনুশীলন করে। মহড়ার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার রাসায়নিক, জৈব ও তেজস্ক্রিয় হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, সেই সঙ্গে দুই দেশের সামরিক সমন্বয় এবং প্রতিরক্ষা কৌশল উন্নত করা। এই মহড়ার একটি বড় অংশ ছিল লিবার্টি ফোকাস অনুশীলন, যেখানে সীমানাভিত্তিক পরিকল্পনা, সামরিক কার্যক্রম ও প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ হয়। যৌথ বাহিনীর কৌশলগত অনুশীলন শেষে সাইবার ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়েও পর্যালোচনা করা হয়। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জোটকে আরো শক্তিশালী করার সেরা উপায়। সেনারা একে অপরের ভাষা না বুঝলেও একসঙ্গে কাজ করে একটি সাধারণ লক্ষ্য অর্জন করেছে। আমি বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের প্রকৃত প্রতীক। এমন যৌথ মহড়াকে বরাবরই আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এসেছে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, এই অনুশীলনের মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি বাড়ানো। 6 দিন ধরে চলে এই প্রশিক্ষণ, যেখানে 600 মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সেনা অংশ নেয়। এতে হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ 100টির বেশি সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন নরওয়ের এক ব্যক্তি। তার অভিযোগ, এআই চ্যাটবটটি তাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন। এতে চ্যাটজিপিটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
নরওয়ের বাসিন্দা আরভে হোলম্যানের বিরুদ্ধে মারাত্মক ভুল তথ্য প্রচার করেছে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট দাবি করেছে তিনি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন এবং 21 বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে বাস্তবে তিনি কখনোই কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এই মিথ্যা তথ্য তার জন্য চরম ক্ষতিকর ও মানহানিকর বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষজ্ঞরা জানান, চ্যাটজিপিটির উত্তর থেকে বোঝা যায় এটি কিছু সত্যের সঙ্গে মিথ্যা তথ্য মিশিয়ে ভুল গল্প তৈরি করে। হোলম্যান জানান, চ্যাটবটটি তার সন্তানদের বয়স প্রায় সঠিকভাবে উল্লেখ করেছিল, যা প্রমাণ করে এটি ডাটাবেসে তার সম্পর্কে কিছু তথ্য ছিল। কিন্তু তার ভিত্তিতেই সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর কাহিনী তৈরি করে চ্যাটজিপিটি। ডিজিটাল অধিকার সংস্থা নয়ব এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ওপেনএআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের মতে এআই মডেলগুলো ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে। শুধু হোলম্যান নয়, চ্যাটজিপিটি আরও অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভুল তথ্য তৈরি করেছে, যা ইউরোপীয় ডাটা সুরক্ষা নীতির লঙ্ঘন। এআই এর হ্যালুসিনেশন সমস্যার কারণে ক্রমাগত এমন ভুল তথ্য তৈরি হচ্ছে। অ্যাপল ও গুগলের এআইও এরই মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভাষার মডেল কিভাবে সিদ্ধান্ত নেয় সেটি পুরোপুরি পরিষ্কার নয়। এ কারণে চ্যাটবটের ভুল তথ্যের ঝুঁকি থেকেই যাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ঈদকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে বেড়ে গেছে রেমিটেন্স পাঠানোর হার। তবে প্রবাসীরা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে টাকা পাঠানোয় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্ট। বর্তমানে পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার হার স্মরণকালের সর্বোচ্চ। 1 পাউন্ডের বিনিময়ে পাওয়া যাচ্ছে 160 টাকা। সেই সাথে যুক্ত হচ্ছে 2.5% প্রণোদনা। দেশের আত্মীয় স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছেন। এতে অনলাইন সেবার দিকে বেশি ঝুঁকছেন প্রবাসীরা। অনলাইনে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। তো এখন যেটা দেখছি, আমাদের এজেন্টের থেকে আমাদের অনলাইনে অনেক বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। টাকা পাঠাইছি আমি বাংলাদেশের জন্য, রেট ভালো এবং বাংলাদেশের লাগে আমার ফ্যামিলি সাপোর্টের লাগে আমি পয়সা পাঠাইছি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে চলতি মার্চ মাসের প্রথম 8 দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন 81 কোটি 43 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 কোটি টাকারও বেশি। এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাসের শেষে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে প্রবেশ করবে। তবে অনলাইন ভিত্তিক রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর দাপটে কোণঠাসা প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার এজেন্সিগুলো। আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর রেমিটেন্সের ফ্লোটা একটু কম, তো খুব সময় তো নাই, কারণ নেক্সট উইক আমরা মানডে টিউসডে পর্যন্ত পাবো। ঈদের মৌসুম যেহেতু আমরা যেভাবে আশা করছিলাম যে রেমিটেন্স ফ্লোটা এইভাবে হবে, কিন্তু আশানুরূপ এইভাবে হয় নাই। ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। আশা করা হচ্ছে মার্চ মাসের শেষ নাগাদ এই প্রবাহ নতুন এক মাইলফলক ছুঁয়ে যাবে। যুক্তরাজ্যে পাউন্ডের বিপরীতে টাকার দর রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসগুলোর মালিকরা এবারের ঈদের মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ব্যবসার আশা দেখেছিল। তবে চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। তারা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা অ্যাপস নির্ভর হয়ে অনলাইনে রেমিটেন্স পাঠাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কিউবায় চলছে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। চীনের সহায়তায় দেশটিতে স্থাপিত হচ্ছে 50টির বেশি সোলার পার্ক। সম্প্রতি দেশটিতে পুরানো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পরই এই পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা এখন ঝুঁকেছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। চীনের সহায়তায় দেশটি এবছরই চালু করতে চায় 50টিরও বেশি সোলার পার্ক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে চালু হয়েছে 2টি সোলার পার্ক, একটি রাজধানী হাভানায়, অন্যটি সিয়েনফুয়েগোসে। চলতি মাসের মধ্যেই আরও 6টি সোলার পার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কিউবা। এতে উৎপাদন হবে 170 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 24% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা। বর্তমানে এর পরিমাণ 4%। এই প্রকল্পের প্রধান সহযোগী চীন। তারা 22টি নতুন সোলার পার্ক তৈরির জন্য উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে রাশিয়াও সাহায্যের হাত বাড়িয়েছে, আধুনিকায়ন করছে 3টি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া একটি 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। কিউবার বিদ্যুৎ সংকট নতুন নয়। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই এই দুরবস্থা। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গিয়ে দেশটি বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে আশাবাদী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী 8 বছর ধরে ফিনল্যান্ড প্রথম স্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিনল্যান্ডের সুখের পেছনে রয়েছে দেশটির নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা। অন্যদিকে সবচেয়ে অসুখী দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন ও লেবানন। সুখী দেশের তালিকার শীর্ষে আবারও ইউরোপের দেশ ফিনল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এর প্রতিবেদন অনুযায়ী একবার দুবার নয়, টানা 8 বারের মতো সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল এই নর্ডিক দেশটি। গবেষণা বলছে, বিশ্বের যে কোনো দেশের তুলনায় ফিনল্যান্ডের মানুষ বেশি আত্মবিশ্বাসী ও নিরাপদ বোধ করে। একজন ফিনিশ নাগরিক তার হারানো ওয়ালেট ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী থাকতে পারে, কারণ এখানে পারস্পরিক বিশ্বাস সমাজের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা চাকরির নিশ্চয়তা সবকিছুতেই রয়েছে সমান সুযোগ। গবেষকদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য ফিনল্যান্ডের সুখের অন্যতম কারণ। বিশুদ্ধ বাতাস, সবুজ বন আর নিরিবিলি পরিবেশ মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের গবেষকরা বলছেন, ধন সম্পদ বা ক্ষমতার চেয়ে মানুষকে বেশি সুখী করে সামাজিক সংযোগ। একসঙ্গে খাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ মানুষের জীবনমান বাড়ায়। তবে এই সুখের তালিকায় অনেক দেশের জন্যই ছিল চমক। কোস্টারিকা ও মেক্সিকো এবার প্রথমবারের মতো শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নেমে গেছে তার ইতিহাসের সবচেয়ে নিচু অবস্থানে। বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন ও লেবানন। এর পেছনে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন গবেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্ল্যাশিংয়ের পুলিশ একাডেমিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশের প্রধান জেসিকা টেস। এতে নিউ ইয়র্কের আলেম সমাজসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে পুলিশ একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPDর উদ্যোগে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট বুধবার ইফতার মাহফিলের আয়োজন করে। এতে ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা, পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদধারী কমান্ডিং অফিসার ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ সহ ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি ট্রানজিট অফিসারের ইফতার আয়োজনে আসলাম। অনেক লোক আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। খুব সুন্দর এই প্রোগ্রাম হইলো, এরকম এভরি ইয়ার ওরা করতেছে, তো খুব ভালোই লাগলো। এত বড় একটা অনুষ্ঠান পুলিশ একাডেমির মধ্যে, এটা আসলে মানে চিন্তাই করা যায় না। এটা প্রথম যখন বলা হলো আমাদের অনেক ডাউট ছিল যে এই ধরনের এত বড় একটা অনুষ্ঠান, যেটা 1400-1500 পিপল এট দ্য সেম একই সাথে, বিশাল অ্যাচিভমেন্ট। আয়োজকরা জানান, প্রতি বছর ইফতার মাহফিল করলেও এবারের আয়োজন অনেক ব্যাপক। 1,500-এরও বেশি পুলিশ, ট্রাফিক ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা যোগ দেন। আজকের ইফতার পার্টিটা এটা আমাদের মুসলিম উম্মার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এরকম ইফতার পার্টি ডিপার্টমেন্টের মধ্যে এইবারই প্রথম। এর আগে হতো মানে কমন বেসিস, ডিফারেন্ট অফিসে ডিফারেন্ট হতো, বাট এটা হচ্ছে অল টুগেদার করা হয়েছে এটা ফার্স্ট টাইম। আর অলমোস্ট 1500 মানুষ অ্যাটেন্ড করছে আজকের পার্টিতে। অনেকদিন পর আমার ক্লাসমেটদের সাথে দেখা করলাম, আমার বিভিন্ন কমান্ডের লোকদের সাথে দেখা করলাম, ভালো লাগছে, একসাথে ইফতার করলাম সবাই। পরে নিউ ইয়র্ক সিটির সার্বিক উন্নতি ও সবার মঙ্গল কামনায় মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়। শুধু ট্রাফিক পুলিশ নয়, পুরো NYPD অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টেই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুসলমান এবং বাংলাদেশি পুলিশ অফিসাররা। তাদের কর্মকাণ্ড সব মহলেই প্রশংসিত হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক পুলিশ একাডেমি, ফ্লাশিং, নিউ ইয়র্ক। ফিনল্যান্ডে পুরো রমজান জুড়ে ইফতার মাহফিল আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন ব্যক্তি উদ্যোগে, কোনোদিন সংগঠনের আয়োজনে। এই আয়োজন রূপ নেয় বাংলাদেশি কমিউনিটি মিলন মেলায়। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। কেউ ফল কাটছেন, কেউ বানাচ্ছেন শরবত, আছে দেশীয় ঐতিহ্যের পেঁয়াজু চপ। নানা পদ দিয়ে প্রস্তুত করা হচ্ছে প্যাকেট। আলাদা করে তৈরি আছে দেশীয় স্বাদের বিরিয়ানি। ইফতারের ঠিক আগ মুহূর্তের এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেটি এখন চলছে, অর্থাৎ প্যাকেটিং চলছে। কিছুক্ষণ পর
বাংলাদেশি কমিউনিটি 4 থেকে 500 জন মানুষ এখানে উপস্থিত হবেন। এখানে ইফতারের আনন্দটা যেমনি রয়েছে, ঠিক একইভাবে একটা পুনর্মিলনের আনন্দ তৈরি হয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে। পুরো রমজান মাস জুড়েই ফিনল্যান্ডে কমিউনিটির মধ্যে বড়সড় আয়োজনে হয় ইফতার। বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ইফতার চলে মসজিদগুলোতে। স্বেচ্ছাসেবায় নিয়োজিত থাকেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই ধরনের যখন আয়োজন করি তখন আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে। এখানে আমাদের অনেক এই ফ্রেন্ড সার্কেলের আমাদের অনেক আত্মীয় স্বজন, এখানে অনেক ভাই বোনেরা এখানে আসে। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। একসাথে ইফতার হয়, তো সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আয়োজনটা করে থাকি সবসময়। যারা আমরা প্রবাসে আছি প্রত্যেকে মিলেমিশে আসলে রমজান মাসটা উপভোগ করি। প্রতিবারের ন্যায় এবারও সবচেয়ে বড় ইফতার আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। বাংলাদেশি বৃহৎ এই সংগঠনটির নিজস্ব কার্যালয়ে 6 শতাধিক রোজাদার অংশ নেন। এছাড়া এসপো মুসলিম সেন্টারের আয়োজনে 2 বার ইফতার হয়েছে শহরটিতে। রমজানের যেই আমেজ, এটা আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে অনেক ভালোভাবে এনজয় করি। অবশ্যই আমরা যারা এই দেশে ভিন দেশে থাকি আমরা সবসময় ফিল করি আমাদের দেশকে, সবচেয়ে বেশি মিস করি আমরা যেসব কালচারের মধ্য দিয়ে বড় হয়েছে সেই সব ব্যাপারগুলো। ইফতারের আয়োজনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে। এই যে সময়টা ইফতারের আয়োজন এবং সবার সাথে দেখা হওয়া। প্রতি আয়োজনেই নারীদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়। ফিনল্যান্ডের সবগুলো শহরেই ইফতার আয়োজনকে কেন্দ্র করে মিলন মেলা হয় প্রবাসী বাংলাদেশিদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দেশ কুয়েত। দেশের বিভিন্ন স্থাপনা কেবল স্থাপত্যশৈলীর জন্যই নয়, বরং আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। কুয়েতের তেমনই এক ঐতিহাসিক স্থাপনার নাম নাইফ প্যালেস। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই স্থাপনাটির বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। ঊনবিংশ শতাব্দীর স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন কুয়েতের নাইফ প্যালেস। জটিল সব কারুকাজ, সুন্দরভাবে সাজানো বাগান আর শান্ত উঠান আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের এক মেলবন্ধন। বিখ্যাত এই প্যালেস প্রায় 29,000 বর্গমিটার জায়গায় নির্মিত। আছে 214টি কক্ষ। ঐতিহাসিক এই স্থাপনাটি বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস বলছে একসময় এই নাইফ প্যালেসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা হতো। প্রাসাদটিতে 19বিংশ শতাব্দীর পুরনো কারাগার এখনো সংরক্ষিত আছে। আমি দীর্ঘ আজকে প্রায় 32-33 বছর আসলে কোনো সময় আসা হয়নি। এদের কালচার ঐতিহ্যগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কামান দেখে তো বলার মতো না লাগলো, আমি যেমন উসমানীয় সালতানাতে চলে গেছি। নাইফ প্রাসাদ শুধু একটি স্থাপত্য শিল্পের নিদর্শন নয়, এটি কুয়েতের ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি রমজান মাসে এর প্রবেশদ্বার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। কুয়েতের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের শত শত পর্যটক এই স্থাপনা দেখতে আসেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। 1912 সালে যুক্তরাষ্ট্রকে চেরি ফুলের গাছ উপহার দেয় জাপান। এত বছর পরও বন্ধুত্বের প্রতীক হয়ে ওয়াশিংটন ডিসির 146 একর পার্ক জুড়ে দাঁড়িয়ে রয়েছে 3,500-এর বেশি চেরি গাছ। আশা করা হচ্ছে ফুলের এই সমারোহ দেখতে চলতি বছর 10 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাদা আর গোলাপি রঙের মিশেলে চেরি ফুলের দেখা মেলে বছরের এই সময়টিতে। মনোমুগ্ধকর সে দৃশ্য উপভোগে টাইডাল বেসিন, জলাধার এবং জেফারসন মেমোরিয়ালে ভিড় করেন স্থানীয় সহ বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা। চলতি বছর বসন্তে 10 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা কর্তৃপক্ষের। 1912 সালে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক চেরি ফুলের গাছ উপহার দেয় জাপান। সেই সময় মার্কিন ফার্স্ট লেডি হেলেন হেরন থফট ও দেশটিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের স্ত্রী ভিসকাউন্টেস ট্রিন্ডা মিলে দুটি চেরি গাছ রোপণ করেন। সেই ছোট্ট অনুষ্ঠানই পরবর্তীতে চেরি ব্লসম ফেস্টিভ্যালের সূচনা করে। এর 23 বছর পর 1934 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফেস্টিভ্যালের। বর্তমানে পার্কের 146 একর জায়গা জুড়ে 3,700টি গাছ রয়েছে। একটি জাপানি চেরি গাছের গড় আয়ু সাধারণত 30 থেকে 40 বছর, যদিও জাতভেদে মাঝে মাঝে তা ভিন্ন হয়ে থাকে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। লাগবে কংগ্রেসের অনুমোদন।
ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।